আসসালামু আলাইকুম। চ্যানেল আই সংবাদের এখনকার আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি সৈয়দা তারানা তাবাসসুম। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটার সংবাদ শিরোনাম। করোনায় দেশে প্রথম মৃত্যুর ২০ মাস পর মৃত্যুহীন একদিন, শনাক্ত ১৭৮, আক্রান্তের হার ১.18%। খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেয়ার দাবিতে গণ অনশন, ২২শে নভেম্বর সারা দেশে বিক্ষোভ। টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফলাফল বদলে মেধাবীদের বাদ দেওয়ার অভিযোগ, শিক্ষার্থী ও অভিভাবকদের ক্ষোভ। শিগগিরই ড্যাব চূড়ান্ত করে গেজেট প্রকাশে আবাসন ব্যবসায়ীদের দাবি, অতীতের মতো পরিকল্পনা যেন ভেস্তে না যায় অনুরোধ। এবং স্বর্ণদ্বীপকে সম্ভাবনার স্বর্ণক্ষেত্র হিসেবে গড়তে কাজ করছে সেনাবাহিনী, ভাঙন ও লবণাক্ততার প্রভাবের মধ্যেও নানামুখী পরীক্ষা নিরীক্ষা। এছাড়া সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বিশেষ সংবাদে থাকছে $৩.৫ কোটি মেক্সিকান চিত্রশিল্পী ফিদা কাহলোর চিত্রকর্ম বিক্রির খবর। আনোয়ার শীট, দামে কম, থেকে অনেক বেশি। আনোয়ার শীট। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনে লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনের ভেরিফাইড ফেসবুক পেজেও সরাসরি প্রচার হচ্ছে। এবারে পুরো সংবাদ। করোনা মহামারীতে মৃত্যুহীন একটি দিন পার করল বাংলাদেশ। গত ২৪ ঘন্টায় শনিবার করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মারা যাননি, কমেছে শনাক্তের সংখ্যা। শনাক্তের হার গত দিনের চেয়ে কমে দাঁড়িয়েছে ১.১৮%। মিথিলা নাজরিন জানাচ্ছেন বিস্তারিত। বাংলাদেশে প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছিল ২০২০ সালের ৮ মার্চ, আর করোনায় প্রথম মৃত্যু হয় একই বছরের ১৮ মার্চে। এরপর বিভিন্ন সময়ে করোনায় মৃত্যুর সংখ্যা কখনো বেড়েছে, আবার কখনো কমেছে। চলতি বছরের শেষের দিকে গত কয়েক মাস যাবৎ মৃত্যুর সংখ্যা একেবারে কমে এলেও গত ২৪ ঘন্টায় শনিবার মৃত্যু শূন্যে নেমে এলো। করোনায় শূন্য মৃত্যুকে দেশের জন্য বড় ধরনের অর্জন হিসেবেই দেখছেন সংশ্লিষ্টরা। এটি একটি নিঃসন্দেহে স্বস্তিদায়ক অবস্থা এবং একটি অর্জন। স্বস্তির সাথে অবশ্যই সতর্কতাকে জারি রাখতে হবে। এমত অবস্থায় যদি আমরা মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মানাতে ঢিল দেই এবং টিকা গ্রহণে যদি গড়িমসি করি, তাহলে কিন্তু আমাদের দেশে আবার সংক্রমণ বেড়ে যেতে পারে। এ সময়ে শনাক্ত গত দিনের চেয়ে কমে দাঁড়িয়েছে ১৭৮ জনে। মোট আক্রান্ত শনাক্ত ১৫,৭৩,০০০-এর বেশি মানুষ। শনাক্তের হার কমে ১.১৮% দাঁড়িয়েছে। মিথিলা নাজনীন, চ্যানেল আই, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেয়ার দাবিতে আগামী ২২ নভেম্বর সারা দেশে বিক্ষোভ কর্মসূচি দিয়েছে বিএনপি। খালেদা জিয়ার কিছু হলে এর দায় সরকার প্রধানকে নিতে হবে বলে টানা ৭ ঘন্টা গণ অনশন কর্মসূচি শেষে হুঁশিয়ার করেন বিএনপি নেতারা। বিস্তারিত জাকিয়া আক্তারের রিপোর্টে। গুরুতর অসুস্থ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতির দাবিতে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নয়াপল্টন দলীয় কার্যালয়ের সামনে গণ অনশন পালন করেন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতাদের পাশাপাশি আন্দোলনে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন সমমনা ও ২০ দলীয় জোটের শরিক দলের শীর্ষ নেতারা। অপেক্ষা করেন, দিন আসবে যখন আমাদের ইনিও ২ হাত জড়ো করে ক্ষমা চাইবে। রাজনৈতিক বন্দীকে বিদেশে চিকিৎসার জন্য পাঠানো যাবে না, এই কথাটা আমি জানতে চাই। সময় এসেছে সারা দেশকে ঐক্যবদ্ধ করার জন্য। যেই দলই করুক না কেন, বেগম জিয়ার সুচিকিৎসার জন্য বিদেশে যাওয়ার পক্ষে। দাবি আদায়ের নির্দেশের অপেক্ষায় না থেকে রাজপথে আন্দোলনে সক্রিয় হতে দলীয় নেতাকর্মীদের আহ্বান জানান বিএনপির সিনিয়র নেতারা। খালেদা জিয়াকে বিদেশে না পাঠানো হয়, তাহলে বাংলাদেশে হরতাল দিয়ে সারা দেশ অচল করে দেওয়া হবে। চিকিৎসার জন্য পাঠানো ছাড়া আমরা ঘরে ফিরবো না। সরকারের পতনের পরে কত আমলা পালিয়ে গেছে, কত পুলিশ
তার ইউনিফর্ম ছেড়ে পালিয়ে গেছে, সেই দিন আসছে। আর সেই পুনঃপ্রতিষ্ঠার লড়াই যদি জোরদার করতে পারেন, বেগম খালেদা জিয়াও বিদেশে চিকিৎসার জন্য যেতে পারবেন। সরকার কি করলো না করলো দরকার নাই, আমরা কি করতে চাই তাই করি। একটি মানুষের একটি অধিকার, তিনি যে জায়গায় চান চিকিৎসা নিতে পারেন, এটা মানবিক অধিকার। গণ অনশন শেষে দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকার কথা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশনেত্রীর মুক্তি এবং দেশনেত্রীকে তার চিকিৎসার জন্য বিদেশে প্রেরণ করা না পর্যন্ত আমরা কোনোদিন ঘরে ফিরে যাব না। আগামী 22 তারিখে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বিদেশে পাঠিয়ে তার চিকিৎসার ব্যবস্থা করার দাবিতে এবং একই সঙ্গে তাকে মুক্তি দেওয়ার দাবিতে আমরা ঢাকাতে প্রেস ক্লাবের সামনে আমাদের সমাবেশ, সারা দেশের মহানগর জেলা এবং উপজেলাগুলোতে সমাবেশ হবে। বিকেলে বিএনপি নেতাদের পানি পান করিয়ে অনশন ভাঙান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ডক্টর আনোয়ারুল্লাহ চৌধুরী। জাকিয়া আক্তার, চ্যানেল আই, ঢাকা। ভর্তি পরীক্ষার ফল প্রকাশ নিয়ে নজিরবিহীন ঘটনার সৃষ্টি করেছে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়। প্রথমে প্রকাশিত তালিকা বদলে বাদ দেওয়া হয়েছে মেধা তালিকায় উত্তীর্ণদেরও। এ নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়েছে। রফিকুল বাশারের রিপোর্ট। বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি পরীক্ষার ফল ঘোষণা করা হয় 17 ডিসেম্বর। 12 ঘন্টা পর সেই ফল স্থগিত করে নতুন করে তালিকা প্রকাশ করা হয়। আমি 160 আনসার করার পরে আমার মেধাতে নেই। আপনাদের খাতা দেখানোর জন্য এখানে বসি নাই, আমি এখানে বসছি এসে আপনাদের রিজাল্ট দেখানোর জন্য। নতুন তালিকায় বাদ পড়েছেন প্রথমবার মেধা তালিকায় স্থান পাওয়া সহ অনেকে। 17 তারিখের রেজাল্ট ছিল, ঠিক তার পর দিন পুরো উল্টো চিত্র, ওর নামই নেই লিস্টের মধ্যে। রাতারাতি পরে ওই রেজাল্টটা বাতিল করে ওইটা তো ওয়েটিং লিস্টে পর্যন্তই নাই। আর এখানকার যারা ইনভলভ এটার সাথে, এটা আমরা পদত্যাগ দাবি করছি। সম্পূর্ণ আগের তালিকা বাদ দিয়ে নতুন করে তালিকা প্রকাশ করেছে। কারসাজি করে এটা করা হয়েছে অভিযোগ করে ফল বাতিল করে নতুন পরীক্ষা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগী শিক্ষার্থী ও অভিভাবকরা। কারিগরি সমস্যা এটা তো এমসিকিউ না যে ওনারা ওএমআর মেশিনে দেখাইছে ভুল হইছে, তা তো না, তাই না? লিখিত পরীক্ষায় কেন এরকম ভুল হবে? আমাদের এখন ফ্যামিলির অবস্থাটা কি, এটা কি ওনারা জানে না? ওনারা এটা দেখতে যাবে। এই পরীক্ষা রেজাল্ট সব বাদ দিয়ে আবার পরীক্ষা নিয়ে আবার রেজাল্ট দিবে, আমরা আবার পরীক্ষা দিতে রাজি, আমাদের তো কোনো ভয় নাই। কর্তৃপক্ষ বলছেন কারিগরি ত্রুটি পাওয়ায় ফল স্থগিত করে নতুন তালিকা প্রকাশ করা হয়েছে। এই ব্যাপারে তদন্ত কমিটি করা হবে। এইটা তো আসলে এই ভুলটা মানে এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো ভুল এটা না, এটা এত বড় ভুল। আমি নিজে আমার ছেলের যদি হতো এরকম, আমার মেয়ের যদি ঘটনা ঘটতো আমার কেমন লাগতো, কিন্তু এই যে ভুলটা, কিন্তু আসলে আপনাদেরকে আমি বিনীতভাবে বলতেছি যে কথাটা, এটা আমাদের কমপ্লিটলি আমাদের অগোচরে ভুলটা হয়ে গেছে। আমরা আমাদের বুকে হাত দিয়ে বলতে পারি যে আমাদের রেজাল্টের মধ্যে বিন্দুমাত্র কোনো এদিক ওদিক নাই। আমার ছাত্র এসে যখন আমাকে বললো যে স্যার এক ছেলে 30 মার্কের পরীক্ষা দিয়ে সে কিভাবে স্যার 140 পায়, ডিসিশন হলো যে খাতা রিচেক করা যাবে না। যদি ভর্তি কমিটি মনে করে যে খাতা রিচেক করা যাবে, তা ভর্তি কমিটি করবে, এটা আমার ইখতিয়ারে নাই ভাই। কর্তৃপক্ষের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অভিভাবকরা। সমাধানের জন্য আদালতে যাবেন বলে জানিয়েছেন তারা। যাতে ভবিষ্যতে এইরকম যাতে না হতে পারে সেই জন্য আমরা প্রতিবাদ জানাচ্ছি, আমরা কোর্টে রিট করবো। আগামীকাল আদালতের শরণাপন্ন হব। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। রাজধানীর আদাবর এলাকার বাসিন্দা আলোচিত 3 বোনকে তাদের দাদির জিম্মায় থাকার অনুমোদন দিয়েছেন আদালত। একই সঙ্গে আদালত খালা সাজিয়া নওরিনের করা সাধারণ ডায়েরি নিষ্পত্তিরও আদেশ দিয়েছেন। আদালতে হাজির হয়ে 3 বোনের পক্ষে স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই নির্দেশ দেন। লায়লা নওশিনের রিপোর্ট। বৃহস্পতিবার সকালে রাজধানীর আদাবরে নিজ খালা সাজিয়া নওরিনের বাসা থেকে নিখোঁজ হয়েছে 2 এসএসসি পরীক্ষার্থী সহ 3 বোন। এমন তথ্য দিয়ে থানায় সাধারণ ডায়েরি হওয়ার খবরে চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরদিন বিকেলে যশোরে দাদির বাড়ি থেকে 3 বোনকে উদ্ধার করে পুলিশ। শনিবার সকালে তাদের ঢাকায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়। তারা স্বেচ্ছায় যশোরে বাবার কাছে গিয়েছিল বলে জানিয়েছে পুলিশ। তারা বলছে যে তারা খালার ফ্যামিলিতে কিছুটা অবহেলার শিকার। এই সকল ছোটখাটো বিষয় থেকে তাদের 3 বোনের মনের মধ্যেই বিভিন্ন সময়ে কিছু ক্ষোভের সৃষ্টি হয়। এইবার এসএসসি পরীক্ষা উপলক্ষে তারা কিন্তু এই 3 জনেই আদাবরে এসছে
তো আদাবরে থাকার কারণে 3 বোনের মধ্যে পারস্পরিক যে যোগাযোগটা সেটা আলাপ আলোচনাটা হয়েছে এবং ওই সময় তারা সিদ্ধান্ত নেয় যে তারা তাদের যে বাবা যশোরে আছেন সেখানে চলে যাবেন। বিকেলে তাদের ঢাকা সিএমএম আদালতে হাজির করা হলে আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাদের দাদির জিম্মায় থাকার অনুমোদন দেন। বাবার কাছে যাবে, বাবা ছাড়া বাঁচবে না। একদিন দেখেই বলছে আমরা বাবা ছাড়া আর কোথাও যাব না। ওখানে নির্যাতন করতো, খাওয়া দাওয়া ভালো হতো না, কাপড় চোপড়ও ভালো নাই, কাজের মানুষের মতন মানে কি করে ব্যবহার করতো। নির্যাতন করেছে, তারপরে মনে করেন বিভিন্ন জায়গায় দাগ লুকায় যখন চলে গেছে ওর বাবা দেখে ওদেরকে একদম অজ্ঞান হয়ে গেছে। পরে ঠিক হয়েছে, পরে এখন বলতেছে বাবা ছাড়া আমরা কোথায় থাকবো না। খালা সাজিয়া নওরিন আদালতে উপস্থিত হলেও নিজের জিম্মায় নিতে আবেদন করেননি। লায়লা নওশিন, চ্যানেল আই, ঢাকা। দ্রুততম সময়ে ডিটেইল এরিয়া প্ল্যান ড্যাপ চূড়ান্ত করে গেজেট প্রকাশের দাবি জানিয়েছেন আবাসন খাতের ব্যবসায়ীরা। অতীতের মতো এই পরিকল্পনা যেন ভেস্তে না যায় তা বিবেচনার অনুরোধ তাদের। মেয়র সেলিনা হায়াত আইভি বলেছেন, রাজুক নিয়ন্ত্রক না বাস্তবায়নকারী কোন ভূমিকায় থাকতে চায় তা পরিষ্কার হতে হবে। দুর্নীতি কমাতে রাজুকের সেবা প্রদান ব্যবস্থা ডিজিটাল করার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান। রিজভি নওয়াজের রিপোর্ট। প্রথম বিশদ অঞ্চল পরিকল্পনা ড্যাপের মেয়াদ শেষ হয়েছে 2015 সালে। দ্বিতীয় পরিকল্পনাটি চূড়ান্ত করতে চলে গেছে 6 বছর। মাত্র 1,500 বর্গ কিলোমিটার আয়তনের ডিটেইল এরিয়া প্ল্যানে জেলা পড়েছে 3টি, সিটি কর্পোরেশন 4টি, 5টি পৌরসভা এবং 69টি ইউনিয়ন। 2035 সাল নাগাদ রাজুকের আওতাভুক্ত এই 1528 বর্গ কিলোমিটার এলাকায় কমপক্ষে 2.5 কোটি মানুষ বাস করবে। নাগরিক সেবা পেতে নগরবাসীকে 7টি মন্ত্রণালয়ের 53টিরও বেশি সংস্থার কাছে যেতে হয়। এই বাস্তবতায় চূড়ান্ত হতে চলেছে বিশদ অঞ্চল পরিকল্পনা ড্যাপ। যত শীঘ্রই সম্ভব আপনার এই ড্যাপের গেজেট করা উচিত। অন্ততপক্ষে ঢাকা শহরে 50,000 লোকের প্ল্যান পাস হচ্ছে না এই ড্যাপের কারণে। রাজুকের ভোগান্তির ব্যাপারে সর্বজন বিদিত, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই, কিন্তু এটাকে গতিশীল করতে হবে। যেখানে 53টি অন্যান্য সংস্থান জড়িত, সকলের কোঅর্ডিনেটেড এফোর্ট ছাড়া এই প্ল্যানকে কিন্তু বাস্তবায়ন করা সম্ভব হবে না। সেই ক্ষেত্রে আমরা যারা এই ব্যবসার সঙ্গে জড়িত আমরা কিন্তু ধ্বংস হয়ে যাব। সরকারের এক সংস্থার সাথে অন্যটার সমন্বয়ের অভাব প্রকট। তারপরও জনপ্রতিনিধিদের অকার্যকর করে ফেলার অভিযোগ করলেন কেউ কেউ। তাহলে ড্যাপ বাস্তবায়ন হবে কিভাবে? সিটি কর্পোরেশনকে কেন শক্তিশালী করা হবে না? সেখানে বসে তারা কেন কাজ করবে না? ইমপ্লিমেন্টেশনটা আমাদের জনপ্রতিনিধিদের মাধ্যমে কেন হবে না? কারণ যখন কথা শুনতে হয়, মানুষ যখন বলে তখন কিন্তু জনপ্রতিনিধিদেরকে বলে। আমার কাছে আরো কষ্ট লাগে যে ঢাকার বাইরের যে সিটি কর্পোরেশনগুলি আছে তারা ভবনের প্ল্যান পাস করা থেকে আরম্ভ করে সবকিছুই করে থাকেন, আর ঢাকাতে যে মেয়ররা আছেন তারা কিছুই করতে পারেন না, কিন্তু জবাবদিহি তাদেরকে করতে হয়। আগামী মাসের মধ্যে ড্যাপ চূড়ান্ত করার কথা জানালেন নীতি নির্ধারকরা। রাজুকের বিরুদ্ধে অনেক আমরা অভিযোগ পাই যে অনেক আমি বেসরকারি খাতের লোকজন থেকে পাই যে রাজুকে ওখানে কাজ করতে গিয়ে অনেক তাদের অসুবিধা হয়। আমরা তো একটা ফুলিশ জব করতেছি না। উই আর লট অফ intellectual people is in front of me. I myself also have a confidence that I can work with you so that আমরা যেখানে যেখানে করা যাবে, যেখানে করা দরকার সেখানে অবশ্যই করব। ড্যাপ চূড়ান্ত করতে অহেতুক যেন তাড়াহুড়ো না হয় সে বিষয়টি নিশ্চিত করার পরামর্শ দেন আলোচকরা। রিজভি নওয়াজ, চ্যানেল আই, ঢাকা। 6% মূল্যস্ফীতির বাজারে মরার ওপর খাড়ার ঘা হয়ে বাড়তি চাপের বোঝায় হিমশিম খাচ্ছে নিম্ন ও মধ্যবিত্তরা। সরকারকে আমদানি শুল্কের ভ্যাট ট্যাক্স সমন্বয় করে তেলের মূল্য পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছেন বাজার বিশ্লেষকরা। নিত্যপণ্যের বাজারের সার্বিক পরিস্থিতি নিয়ে রোকসানা আমিনের রিপোর্ট। বেসরকারি সংস্থা ব্র্যাক ও পিপিআরসির সর্বশেষ গবেষণা বলছে, করোনাকালে দারিদ্র্য সীমার নিচে এসেছে নতুন প্রায় 3.25 কোটি মানুষ। এর বিপরীতে করোনার মধ্যে একই সময়ে কোটিপতি ব্যাংক গ্রাহক বেড়েছে 14,000।
এমন বৈপরীত্য দেখে অনুমান করা যায় বৈষম্যের কোন প্রান্তে অবস্থান বাংলাদেশের। সাধারণ মানুষের আয় খেয়ে ফেলছে নিত্যপণ্যের বাজারের মূল্যস্ফীতি। বাজার নিয়ে খুব দুশ্চিন্তায় আছি, কষ্টে আছি। অবস্থার কথা আর বললে কি, সাধারণ লোকের বলার কিছু আর নাই। এটা বিবেচনা করা উচিত, এভাবে ঊর্ধ্বগতিতে সবাই তো মরে যাচ্ছে। কিন্তু অনেক রিলেটিভ ঢাকা শহর ছেড়ে চলে যাচ্ছে, যেভাবে বাড়ি ভাড়া দিয়ে এই যে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি। সরকার তো বলতেছে যে বাজার মনিটর করতেছে, দেখতেছে, কিন্তু আমরা তো ক্রেতারা সেই সুবিধাটা পাচ্ছি না। বাজার বিশ্লেষকরা বলছেন বর্তমানে মূল্যস্ফীতির হার 6% বেশি। সেখানে নিম্ন ও মধ্যবিত্তের কাঁধে বাড়তি চাপ বসাচ্ছে ডিজেল ও কেরোসিনের দাম বৃদ্ধি। যেটি করবেন সাধারণ মানুষ সেটা হলো নীরবে তার খাওয়ার পরিমাণ কমিয়ে দেবেন, ওএমএস এর লাইন আরো দীর্ঘতর হতে দেখবেন। সরকার যদি ডিজেল এবং আমদানি পর্যায়ে তার যে পরিমাণ আমদানি শুল্ক এবং ভ্যাট আদায়ের যে পরিমাণ এই বছর 2022 সালে যেটি ধরা আছে, সেখান থেকে যদি এই ভ্যাট এবং শুল্ক হার যদি কিছুটা পুনর্বিবেচনা করতেন, তাহলে সেটি সেই বাড়তি অর্থ দিয়ে কিন্তু বিপিসির এই যে বাড়তি ব্যয় সেটি অ্যাডজাস্ট করার সুযোগ ছিল। মাননীয় প্রধানমন্ত্রীর অফিস এটা বিবেচনা করবেন বলে আমরা আশা করি। আন্তর্জাতিক বাজারে কোনো পণ্যের দাম বাড়লে দেশের বাজারেও সাথে সাথে বেড়ে যায়, কিন্তু দাম কমলে কমে না কেন, এই প্রশ্ন সাধারণ মানুষের। রোকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা। উৎপাদন মূল্যের চেয়ে কম দামে বায়ারদের কাছ থেকে অর্ডার না নেওয়ার আহ্বান জানিয়েছে তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ। তাদের দাবি, টেকসই সবুজ কারখানার জন্য বায়াররা চাপ দিলেও তারা যৌক্তিক মূল্য দিচ্ছেন না। খরচ বেড়ে যাওয়ায় ডিজেলের দাম পুনর্বিবেচনারও আহ্বান জানিয়েছে বিজিএমইএ। মাসুর শাকিলের রিপোর্ট। গ্লাসগোতে জলবায়ু সম্মেলন সহ যুক্তরাজ্য, বেলজিয়াম, স্কটল্যান্ডে তৈরি পোশাকের আন্তর্জাতিক বায়ার ও তাদের বিভিন্ন সংগঠনের সাথে বাংলাদেশের তৈরি পোশাক ও কারখানার ব্র্যান্ডিং নিয়ে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক বৈঠক করেছে বিজিএমইএর প্রতিনিধি দল। ইউরোপে 2 সপ্তাহের সফর নিয়ে বিজিএমইএর সংবাদ সম্মেলন। সুতা থেকে শুরু করে সবকিছু র মেটেরিয়ালসের যে পরিমাণ দাম বেড়েছে সেই পরিমাণ প্রাইস কিন্তু আমরা এখনো পাচ্ছি না। তো যার কারণে আমাদের সিএম বা আমাদের কাটিং মেকিং কস্ট কিন্তু আগের থেকে আরো কমে গেছে। সেই কারণে আমরা চেষ্টা করে যাচ্ছি যে প্রাইস বাড়ানোর ব্যাপারে, এবং আমি বারবার বলছি যে প্রাইস নেগোশিয়েট করে বাড়তি প্রাইস নেওয়ার জন্য। বিজিএমইএ বলছে কাঁচামালের বাড়তি দামের পর এবার ডিজেলের দাম বেড়ে যাওয়ায় উৎপাদন খরচ আরো বেড়ে গেছে। ডিজেলের দাম বাড়ার কারণে একদিকে যখন আমাদের ট্রান্সপোর্টেশন কস্ট বাড়ছে, আরেকদিকে আমাদের যে জেনারেটর চালাতে যে কস্ট বাড়ছে। আমরা আবারও রিকোয়েস্ট করছি গভর্নমেন্টকে যে আমরা এই প্রাইসের ব্যাপারে যেন চিন্তা করেন। সংবাদ সম্মেলনে জানানো হয় 2022 নভেম্বরে ইন্টারন্যাশনাল অ্যাপারেল ফেডারেশনের 50তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ঢাকায় সংগঠনের 37তম কনভেনশন হবে। সেখানে ব্র্যান্ড, বায়ার, ম্যানুফ্যাকচারার ও বিশেষজ্ঞদের নিয়ে মেড ইন বাংলাদেশ সপ্তাহের আয়োজন করা হবে। মাসুর শাকিল, চ্যানেল আই, ঢাকা। বঙ্গোপসাগরের মেঘনা মোহনায় জেগে ওঠা নোয়াখালীর স্বর্ণদ্বীপকে সম্ভাবনার স্বর্ণক্ষেত্রে পরিণত করতে নিরন্তর কাজ করে চলেছে বাংলাদেশ সেনাবাহিনী। 7 বছরের মধ্যে সেখানে ঘটেছে ফল, ফসল ও প্রাণী সম্পদের বৈচিত্র্য। ভাঙন ও লবণাক্ততার প্রভাবকে সঙ্গে নিয়ে চলছে নানামুখী পরীক্ষা নিরীক্ষা। আরও জানাচ্ছেন শাইখ সিরাজ। খুব বেশি দিন আগের কথা নয়, 8 বছর আগেও চট্টগ্রামের সন্দ্বীপ, নোয়াখালীর হাতিয়া এবং সুবর্ণচর বেষ্টিত মেঘনার 3.5 শতাধিক বর্গ কিলোমিটার আয়তনের জাহাজজার চর ছিল বছরে 7 মাস ডুবন্ত আর 4 মাস ডাঙ্গার দুর্গম এক নিষ্ফলা চর। সেই চরটাই এখন পরিবর্তিত এক কৃষি অঞ্চল স্বর্ণদ্বীপ। নারকেলের বাগান, ধান ক্ষেত, মাছের পুকুর, হাঁসের খামার, মহিষের বাথান, গরু ভেড়ার খামার আর শান্তির প্রতীক এক ঝাঁক পায়রা জানান দিচ্ছে আগামীর সম্ভাবনার গল্প। সেনাবাহিনী তাদের সমস্ত মেধা পরিশ্রমের মাধ্যমে এটাকে আজকে যে অবস্থানে দেখছেন এই জায়গায় আনতে সক্ষম হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর যে ফিলোসফিটা যে 1 ইঞ্চি জায়গাও খালি রাখা যাবে না, সেটাকে আমরা সর্বাত্মকভাবে ধারণ করেছি। স্বর্ণদ্বীপে এরই মধ্যে নির্মিত হয়েছে একাধিক ঘূর্ণিঝড় আশ্রয়ন কেন্দ্র এবং বৃষ্টির পানি সংরক্ষণের অবকাঠামো। চালু করা হয়েছে সৌরবিদ্যুৎ ব্যবস্থা। এছাড়া পরিকল্পিত বনায়ন এবং রাস্তাঘাট নির্মাণের কাজও অব্যাহত রয়েছে। প্রতি বছরের ভাঙন কমিয়ে চলেছে স্বর্ণদ্বীপের আয়তন।
সঙ্গে রয়েছে মাটি ও পানিতে তীব্র লবণাক্ততার প্রভাব। এই প্রতিবন্ধকতা সঙ্গে নিয়েই এগিয়ে যাওয়ার চ্যালেঞ্জ বাংলাদেশ সেনাবাহিনীর। এই ধরনের জায়গায় প্রচুর চ্যালেঞ্জ আছে এবং সব ধরনের ফসল এখানে উৎপাদন করা সম্ভব নয়। যে সমস্ত ফসল এখানে সবচেয়ে ভালো উৎপাদিত হবে সেটা আমরা রিসার্চের পর্যায়ে রেখেছি। কৃষি ও প্রকৃতির বৈচিত্র্য সৃষ্টির পাশাপাশি এশিয়ার অন্যতম বৃহৎ সেনা প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলা হচ্ছে স্বর্ণদ্বীপে। আমাদের ভারী অস্ত্র সরঞ্জামাদির যে প্রশিক্ষণ, এটা কিন্তু আমাদের জন্য একটা অত্যন্ত বড় সহায়ক জায়গা। বাংলাদেশের আপনি জানেন ঘনবসতি দেশ। এক সময় জাহাজের চর, আজ এই স্বর্ণদ্বীপ বহুমুখী সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে। বাংলাদেশ সেনাবাহিনী চাইছে এটাকে একটা উর্বর কৃষিক্ষেত্রে রূপান্তরিত করতে, যেখানে হাঁস মুরগি পশুপালন থেকে শুরু করে নানান ধরনের কৃষি কর্মকাণ্ড হবে। যদি এই দ্বীপটিকে থাকে তাহলে বলা যায় অদূর ভবিষ্যতে বাংলাদেশের জন্য অসম্ভব স্বর্ণখণ্ড হবে আজকের এই স্বর্ণদ্বীপ। শাইখ সিরাজ, চ্যানেল। এবারে আই স্পোর্টস। খেলাধুলার আপডেট নিয়ে আই স্পোর্টসে আছেন আরিফ চৌধুরী, যাচ্ছি তার কাছে। আরিফ। তারানা, ধন্যবাদ আপনাকে। স্বাগত আজকের আই স্পোর্টসে। আর শুরুতেই বাংলাদেশ পাকিস্তান টি-20 সিরিজ প্রসঙ্গ। একটা ম্যাচ এখনো বাকি, তার আগেই সিরিজটা হয়ে গেছে পাকিস্তানের। দ্বিতীয় টি-20তে বাংলাদেশের বিপক্ষে 8 উইকেটের বিশাল জয়। সোমবার আনুষ্ঠানিকতার শেষ ম্যাচ খেলবে দুই দল। সাদি মাহমুদের কাছে আরো বিস্তারিত। প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও টস জিতে আগে ব্যাটিংয়ে টিম বাংলাদেশ। বরাবরের মতোই ব্যর্থ টিম টাইগার্সের ওপেনিং পার্টনারশিপ। প্রথম ওভারেই শাহিন আফ্রিদির বলে গোল্ডেন ডাকের শিকার সাইফ হাসান। দ্বিতীয় ওভারে মোহাম্মদ ওয়াসিমের বলে স্লিপে ক্যাচ তুলে সাজ ঘরে 2 রান করা আরেক ওপেনার নাইম শেখ। আফিফ ও শান্ত দৃঢ়তায় পাওয়ার প্লেতে 2 উইকেটে 36 রান টিম বাংলাদেশের। ভালো ব্যাট করতে থাকা আফিফ রিভার্স সুইপ করতে গিয়ে ভুল করে বসেন। 21 বলে 20 রান করে সহজ ক্যাচ দিয়ে মাঠ ছাড়েন আফিফ। এক প্রান্ত আগলে নাজমুল শান্ত কিছুটা লড়াই করলেও অন্য প্রান্তে ছিল আসা যাওয়ার মিছিল। শান্ত 40 রান করে বিদায় নেওয়ার পর একে একে ফিরে গেছেন সোহান আর শেখ মাহাদিরা। মাত্র 108 রানে থামে টিম টাইগার্সের ইনিংস। সহজ লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ফিরে যান বাবর আজম। মুস্তাফিজের বলে বোল্ড হয়ে ফেরেন পাকিস্তান ক্যাপ্টেন। বাকিটার সময় শুধুই হতাশা টিম টাইগার্সের জন্য। ফখর জামানের হাফ সেঞ্চুরি আর মোহাম্মদ রিজওয়ানের 39 রানে 8 উইকেট হাতে রেখে সহজ জয় পাকিস্তানের। সোমবার হোয়াইট ওয়াশ এড়ানোর মিশনে তৃতীয় টি-20তে মাঠে নামবে বাংলাদেশ। সাদি মাহমুদ, চ্যানেল আই, ঢাকা। ব্যাটিং আর ফিল্ডিং ব্যর্থতায় বাংলাদেশকে শেষ 7টি ম্যাচে হারতে হয়েছে বলে মনে করছেন টাইগার ক্যাপ্টেন মাহমুদুল্লাহ রিয়াদ। বোলাররা ভালো বল করলেও সেটি অন্তত ব্যাটিংয়ের ব্যর্থতা পুষিয়ে দেওয়ার মতো যথেষ্ট নয়। মাহমুদুল্লাহ রিয়াদ মনে করছেন জিততে হলে ব্যাটিং ইউনিটকে ঘুরে দাঁড়াতেই হবে। এখন শেষ ম্যাচটি জিতে ব্যবধান কমাতে চায় টিম বাংলাদেশ। They has been putting their effort regularly, consistently, so which is a good thing. I think it's again I need to say that again, it's the batting unit has to come up with good things. ভালো খারাপ হতে পারে, বাট আমার কাছে যেটা ইম্পর্টেন্ট যে আমরা যেভাবে ব্যাটিং করতেছি সেই জিনিসটা আমাদের ভালো হচ্ছে না। সো আমরা যদি ব্যাটসম্যানরা আরেকটু বেটার ব্যাটিং করতে পারি তাহলে হয়তোবা আরেকটু কম্পিটিটিভ গেম হতে পারত। আফিফের কাছে ছক্কা খেয়ে মেজাজ হারিয়েছিলেন পাকিস্তানি পেসার শাহিন শাহ আফ্রিদি। পরের বলেই বলটি কুড়িয়ে সরাসরি আঘাত করেন বাংলাদেশ ব্যাটসম্যান আফিফ হোসেন ধ্রুবর গোড়ালিতে। পিচে লুটিয়ে পড়েন আফিফ। টিভি কমেন্টেটর এবং আন্তর্জাতিক ওয়েবসাইটগুলো বিষয়টিকে আফ্রিদির অতিরিক্ত আগ্রাসন হিসেবেই বিবেচনা করেছে, যদিও নিজের ভুল বুঝতে পেরে তাৎক্ষণিক ক্ষমা চেয়েছেন পাকিস্তানি এ পেসার। 4 ওভার বল করে 15 রান দিয়ে আফ্রিদি নেন সাইফ হাসান আর নুরুল হাসান সোহানের উইকেট। প্রথম 2 ম্যাচ হেরে পাকিস্তানের সাথে টি-20 সিরিজ হাতছাড়া হয়েছে। টাইগারদের হতাশাজনক পারফরম্যান্সের পাশাপাশি গ্যালারিতে এক শ্রেণীর দর্শকের পাকিস্তানের জাতীয় পতাকা নিয়ে অতি উৎসাহী আচরণ নিয়ে দুঃখের কথা জানিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক এবং সাংসদ মাশরাফি বিন মুর্তজা।
নিজের ভেরিফাইড ফেসবুক পেজে মিরপুরের হোম অফ ক্রিকেটের গ্যালারিতে পাকিস্তানের জাতীয় পতাকা নিয়ে এক শ্রেণীর দর্শকের মাতামাতিতে তার হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে বলে জানিয়েছেন মাশরাফি। এদেশে খেলা হচ্ছে, আমাদের দল খেলছে এবং এমন অবস্থায় ভিন দেশের পতাকা আমাদের দেশের মানুষ উড়াবে, এটা দেখে সত্যি কষ্ট লাগে। যে যাই বলুক, দেশটা কিন্তু আমার ও আপনার। আজ হয়নি, কাল হবে, নয়তো পরশু হবে। হারি বা জিতি আমাদের গ্যালারিতে উড়ুক আমাদের পতাকাই, বলেছেন মাশরাফি। উপসাগরীয় দেশ কাতারবাসীর স্বপ্ন পূরণ হতে আর মাত্র 1 বছর বাকি। কিছুক্ষণ পর ঘটা করে 2022 বিশ্বকাপ ফুটবলের 1 বছরের কাউন্টডাউন শুরু করবে আয়োজক কাতার। 2022-এর 21 নভেম্বর পর্দা উঠবে মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ ধনী দেশের বিশ্বকাপ আসর। 2010 সালে ফিফা মধ্যপ্রাচ্যে প্রথম গ্রেটেস্ট শো অন আর্থ আয়োজনের দায়িত্ব দেয় এই ছোট্ট দেশটিকে। বিশ্বকাপের 8 স্টেডিয়ামের 5টি নির্মাণ কাজের 98% এরই মধ্যে শেষ হয়েছে। বিশ্বকাপ আয়োজককে সামনে রেখে রাজধানী দোহায় সচল হয়েছে অত্যাধুনিক নিউ দোহা মেট্রো বা ভূতল রেল পরিষেবা। উদ্বোধনী অনুষ্ঠানে আয়োজনের ভেন্যু আল থুমামা স্টেডিয়ামে গত মাসে হয়ে গেছে এক দফা মহড়া, যা মুগ্ধ করেছে সবাইকে। খোদ ফিফা সভাপতি ইনফ্যান্টিনো আয়োজক কাতারের প্রশংসায় পঞ্চমুখ, বলেছেন এর আগে কোনো আয়োজক দেশ প্রস্তুতি এতটা গোছানো ছিল না। দর্শক, এই ছিল আজকের আইস্পোর্টসে। আপনাদের আবারও ফিরে নিচ্ছি তারানার কাছে। আরিফ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। এবারে অন্য প্রসঙ্গ। আইনের প্রতি শ্রদ্ধা না থাকায় খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়ে বিএনপি লাগামহীন ও দায়িত্বহীনের মতো আচরণ করছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সীতাকুণ্ডের শঙ্কর মঠ ও মিশনের শতবর্ষ উপলক্ষে যুব সম্মেলনে এ কথা বলেন তিনি। অনুষ্ঠান উদ্বোধন করেন শ্রীমত পরমানন্দ মহারাজ। বক্তৃতা করেন সীতাকুণ্ড উপজেলা চেয়ারম্যান SM আল মামুন। সভাপতিত্ব করেন শ্রীমত তপনানন্দ গিরি মহারাজ। আসলে নিজেরা তো কোনো আইন আদালত মানেন না, সেই কারণে এই ধরনের লাগামহীন দায়িত্বহীন কথা বলতে পারেন। আমাদের আইনমন্ত্রী স্পষ্ট করেছেন, আইন অনুযায়ী তাকে বিদেশে পাঠানোর সুযোগ নাই। আর আরেকটি প্রশ্ন, যে ওনার একটু অসুখ হলে বিদেশ কেন নিয়ে যেতে হবে? দেশে লক্ষ লক্ষ হাজার হাজার কোটি কোটি মানুষের চিকিৎসা হয়। এইভাবে বিদেশ নিয়ে যাওয়ার ধোঁয়া তোলার মাধ্যমে তারা আমাদের চিকিৎসক এবং আমাদের হাসপাতালগুলোকে অবজ্ঞা করছেন। এবার নিয়ে নিচ্ছি অশোক লিরান ইফাত অটোস বিরতির পর্যায়ে থাকছে। ভারতের অন্ধ্রপ্রদেশে ভারী বৃষ্টিতে আকস্মিক বন্যায় 17 জনের মৃত্যু। মন্দিরের শহর তিরুপাতিতে আটকা পড়েছেন শত শত তীর্থযাত্রী। পর্যন্ত অংশে পরীক্ষামূলক চলাচল শুরু হবে ডিসেম্বরের মধ্যেই। আগারগাঁও পর্যন্ত কাজ সম্পন্ন হলে শুরু হবে ট্রায়াল রান। প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড DMTCL জানিয়েছে, উত্তরা দিয়াবাড়ি থেকে মতিঝিল পর্যন্ত প্রথম মেট্রো রেলের নির্মাণ কাজের সার্বিক গড় অগ্রগতি 72%। প্রথম পর্যায়ে উত্তরা থেকে আগারগাঁও অংশের অগ্রগতি প্রায় 90%। দ্বিতীয় পর্যায়ে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত কাজ হয়েছে 70%-এর বেশি। ইলেকট্রিক্যাল ও মেকানিক্যাল সিস্টেম, রেল কোচ ও ডিপো ইকুইপমেন্ট সংগ্রহ কাজের অগ্রগতি 67%। আমাদের 8টা মেট্রো ট্রেন ইতিমধ্যে আমাদের এখানে এসেছে এবং ঢাকা শহরের ভায়াডাকের উপরে প্রায় প্রতিদিনই মেট্রো ট্রেন চলাচল করছে। এক এক দিন এক একটা টেস্ট করতেছে এবং যখন ট্রেনের সংখ্যা আরও বাড়বে, আরও বেশি করে আপনারা একটু দেখতে পারবেন। MRT লাইন 6-এ উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত হবে 4টি স্টেশন প্লাজা। 20 কিলোমিটার এর ভিতরে কতগুলো স্টেশন প্লাজা হচ্ছে, কতগুলো পিক আপ অ্যান্ড ড্রপ পয়েন্ট। আমরা এটা মাথায় রেখে উত্তর স্টেশনে যাত্রী যাতে যেতে পারেন, ওনাকে নামিয়ে দেওয়া যায় এবং সেখান থেকে যেন তাকে তুলে নেওয়া যায়। এগুলো হচ্ছে স্টেশন প্লাজা। আগারগাঁও এরকম একটা স্টেশন প্লাজা থাকবে। আমাদের ভবিষ্যতে একটা ফার্ম গেটে একটা স্টেশন প্লাজা করার জন্য একটা চিন্তা ভাবনা আছে এবং আমাদের সর্বশেষ যে স্টেশন প্লাজা সেটা তৈরি হবে কমলাপুর স্টেশনে। কর্তৃপক্ষ আশা করছে 2022-এর ডিসেম্বরের মধ্যেই উত্তরা থেকে আগারগাঁও অংশে রাজধানীবাসী স্বপ্নের মেট্রো রেলে চলাচল করবে। লায়লা নওশিন, চ্যানেল আই, ঢাকা। এবারে নিটোল টাটা আন্তর্জাতিক সংবাদ।
ভারতের অন্ধ্রপ্রদেশে ভারী বৃষ্টিতে আকস্মিক বন্যায় কমপক্ষে 17 জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন 100-রও বেশি মানুষ। বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে সৃষ্ট বন্যায় শুধু কাদাপা জেলায় 8 জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন 12 জন। তাদের উদ্ধারে অভিযান চালাচ্ছে বিমান বাহিনী ও ফায়ার সার্ভিস। মন্দিরের শহর তিরুপাতিতে আটকা পড়েছেন শত শত তীর্থযাত্রী। মন্দির সংলগ্ন সড়কগুলো প্লাবিত হয়েছে। তিরুপাতি থেকে জেলা শহরে যাওয়ার সড়ক এবং রেলপথ ক্ষতিগ্রস্ত হওয়ায় যানবাহন এবং ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। বন্যা পরিস্থিতি নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে ফোন আলাপ করে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবারে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বিশেষ সংবাদ। মেক্সিকান চিত্রশিল্পী ফ্রিদা কাহলোর দিয়েগো ওয়াইয়ো চিত্রকর্মটির রেকর্ড $3,49,00,000 বিক্রি হয়েছে। দিয়েগো ওয়াইয়ো কাহলোর শেষ দিককার প্রতিকৃতিগুলোর একটি। ছবিতে অশ্রুসিক্ত কাহলোর কপালে রিভেরার প্রতিকৃতি দেখা যাচ্ছে, যার কপালের মাঝেও কিছু একটা আঁকা রয়েছে। 20 শতকের অন্যতম সেরা চিত্রশিল্পী কাহলো তার আত্মপ্রতিকৃতিতে পোর্ট্রেট ও বিচ্ছিন্নতার প্রতিফলন ফুটিয়ে তোলার জন্য বিখ্যাত। নিজের আঁকা ছবিতে বিশ্বজুড়ে আদিবাসী মেক্সিকান সংস্কৃতির প্রচারে ব্যাপক ভূমিকা রেখেছেন তিনি। 1954 সালে মারা যান ফ্রিদা কাহলো। এবারে অর্থনীতি সংবাদ। প্রযুক্তি বাজারের পাশাপাশি এবার গাড়ি উৎপাদন শিল্পে প্রবেশ করতে যাচ্ছে মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। 2025 সাল নাগাদ স্বচালিত বৈদ্যুতিক গাড়ি আনার লক্ষ্যে কাজ করছে প্রতিষ্ঠানটি। অ্যাপলের গাড়ি উৎপাদন এর এ প্রকল্প প্রজেক্ট টাইটান নামে পরিচিত। গাড়িগুলোতে কোনো স্টিয়ারিং হুইল বা প্যাডেল থাকবে না বলে জানিয়েছে ব্লুমবার্গ। গাড়ির অভ্যন্তরের ডিজাইন হ্যান্ডস অফ ড্রাইভিং এর জন্য তৈরি করা হবে। সেই সঙ্গে যাত্রীদের বসার জন্য ইউ শেপের আসন দেওয়া হবে। এবারে ইন্ডি ক্যাফে গ্লোবাল সিল্ক সিটি সংবাদ। রাজশাহীতে বীর মুক্তিযোদ্ধাদের আর্থিক অনুদানের চেক দেওয়া হয়েছে। প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য মোহাম্মদ আয়েরউদ্দিন। অসচ্ছল মুক্তিযোদ্ধাদের আত্মকর্মসংস্থান সৃষ্টি করতে 5 জন বীর মুক্তিযোদ্ধাকে 3,85,000 টাকার চেক দেওয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা লস্মিত চাকমার সভাপতিত্বে সে সময় ছিলেন পল্লী উন্নয়ন অফিসার শামসুন নাহার, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী ও রাজশাহী বিআরডিবির উপপরিচালক মিজানুর রহমান। অনুষ্ঠানে সমবায় সমিতির সদস্যদের বিভিন্ন উপকরণ দেওয়া হয়। এবারে পূবালী ব্যাংক কৃষি সংবাদ। তিন দিনের বৃষ্টিতে যশোরের উঠতি আমন ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। বিস্তীর্ণ জমিতে কেটে রাখা ধান পানি জমে পচে গেছে। কৃষক বলছেন, এবছর আমনের ফলন ভালো হলেও ধান কেটে ঘরে তোলার সময়ই বৈরী আবহাওয়ার কবলে পড়েছেন তারা। যশোর থেকে আকরামুজ্জামানের রিপোর্ট। যশোর সহ দক্ষিণ পশ্চিমাঞ্চলের প্রধান কৃষি পণ্য বোরো ও আমন ধান। এখন বিভিন্ন এলাকায় ধান কাটা চলছে। ক্ষেতের ধান কেটে ঘরে তোলার উপযুক্ত সময়ে এসেই টানা 3 দিনের বৃষ্টির কবলে পড়েন কৃষক। বিঘেই যদি 20 মন ধান হতো, এখন সেই জায়গায় হবে 12 মন 13 মন। এরকম হইলে তো আমাদের সে খরচের টাকাটাই থাকবে না। ধান বিচেলি তো সব আসছে পানি পরে, এখন কি করা যায়? এখন তো অনেক টাকা খরচ হয়ে যাচ্ছে। তলায় রয়েছে তা হাল কেটে কেটে ছড়াই দিচ্ছি, তাই এর কি হবে? আমাদের তো কোনো পথ নেই। সার, কীটনাশক, ডিজেল ও শ্রমিক বাবদ আমন আবাদের খরচও অনেক বেশি হয়েছে কৃষকের। সার, কীটনাশক এবং চাষের যে খরচ খরচা অনেক করেও যে এই বৃষ্টির কারণে আমাদের প্রচুর ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা এই বৃষ্টির কারণে। বিচেলি নষ্ট হয়ে যাচ্ছে, শস্য বোনা হয়েছে সেটাও নষ্ট হয়ে যাচ্ছে। এই যে ধান যে অবস্থা, এগুলো বাজারে নিয়ে গেলে বিক্রির হবে না, আর যদি হয় অর্ধেক পয়সা পাবো না। কৃষি বিভাগের হিসেব, চলতি মৌসুমে যশোর জেলায় 1,38,985 হেক্টর জমিতে
আমন আবাদ হয়েছে। বৃষ্টিতে ভিজেছে 12-13-14 ঘন্টা, সেই ক্ষেত্রে ধানের হয়তো ওজনগত দিক দিয়ে কোনো সমস্যা হবে না, কিন্তু কালারে একটু ভেরিয়েশন হবে। বৃষ্টির কারণে এবার রবি শস্যের ক্ষেতও ক্ষতির মুখে পড়েছে। যশোর থেকে আকরামুজ্জামান, চ্যানেল আই। এবারে প্রকৃতি সংবাদ। সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌর এলাকা ভয়াবহ পরিবেশ বিপর্যয়ের মুখে। শহরের গুরুত্বপূর্ণ সড়কে ময়লা আবর্জনা ফেলায় পরিবেশ দূষিত হচ্ছে। চলাচলের সমস্যার পাশাপাশি স্বাস্থ্য ঝুঁকিতে পৌরবাসী। পৌর কর্তৃপক্ষের উদাসীনতাকেই দায়ী করছেন তারা। ফেরদৌস রবিনের রিপোর্ট। দুই যুগের পুরনো উল্লাপাড়া পৌরসভায় গড়ে ওঠেনি বর্জ্য ব্যবস্থাপনা। শহরের প্রধান সড়ক সহ বিভিন্ন সড়ক পরিণত হয়েছে আবর্জনার ভাগাড়ে। উন্মুক্ত ময়লা ফেলায় দুর্গন্ধময় পরিবেশের সৃষ্টি হয়েছে। মশা মাছি ও পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছেন পৌরবাসী। পরিবেশ বিপর্যয়ে গাছপালাও মরে যাচ্ছে। ময়লাগুলো আসলে নির্দিষ্ট জায়গায় ফেলা, এরকম শহর নোংরা করে রাখা, এটা খুবই দুঃখজনক। খুব কষ্টে দোকানদারি করি, গন্ধর কারণে করতেই পারি না, তারপরে আবার কাস্টমারই দাঁড়ায় না। পৌরসভা তো সেগুলো সারবো কিনা তা তো সারেও না, কিছু করেও না। মশা হয়, কামড় দেয়, জ্বর আসে, অসুস্থতা বোধ করি আমরা ময়লা আবর্জনার কারণে। সমস্যার সমাধানে যথাযথ পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন পৌর মেয়র। আমি একজন পৌর নাগরিক, আমিও চাই যে এই ডাম্পিং পয়েন্ট আমাদের একটা প্রজেক্টের মাধ্যমে স্থানীয় শাখা মন্ত্রী মহোদয় আমাদেরকে নজর দিক। পরিবেশ বিপর্যয় রোধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি পৌরবাসীর। সিরাজগঞ্জের উল্লাপাড়া থেকে ফেরদৌস রবিন, চ্যানেল আই। এবারে এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। অভিযানের নামে হয়রানি বন্ধের দাবি জানিয়েছে রেস্তোরাঁ মালিক সমিতি। হোটেল সোনারগাঁওয়ে সংবাদ সম্মেলনে সমিতির নেতারা বলেন, একবার এক এক সংস্থার সদস্যরা হোটেল রেস্তোরাঁয় অভিযান চালান। তুচ্ছ কারণে কর্মকর্তা কর্মচারীদের শারীরিকভাবে লাঞ্ছিত এবং জেল জরিমানা করার অভিযোগ করেন তারা। ব্যবসা করতে 10টি সংস্থার লাইসেন্স বা অনুমোদন নিতে হয় মালিককে। এটাও হয়রানির বড় জায়গা বলে মনে করছেন তারা। এর বদলে ওয়ান স্টপ সার্ভিস চেয়েছেন রেস্তোরাঁ মালিক সমিতি। যারা যাচ্ছে তারা বিশেষজ্ঞ না, তারা শুধু লোক দেখানো। অভিযানের নামে একটা প্রতিহিংসা, আমি বলবো প্রতিহিংসা পরায়ণ এখানে, যে আমি অনেক কিছু। আমাদের দেশের যারা কর্মকর্তা আছেন তারা ভাবেন তারা রাজা, আমরা হচ্ছি প্রজা। আবার নিয়ে নিচ্ছি অশোক লীলা দিফা দটস বিরতির পর্যায়ে থাকছে। বহিষ্কারাদেশ পুনর্বিবেচনার জন্য দলের হাইকমান্ডের কাছে গাজীপুর মেয়রের অনুরোধ। ষড়যন্ত্রের শিকার হয়েছেন দাবি। সংবাদ। আওয়ামী লীগ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য আবেদন করবেন বলে জানিয়েছেন গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম। তিনি ষড়যন্ত্রের শিকার হয়েছেন দাবি করে বলেছেন, কোনো ভুল করে থাকলে তিনি ক্ষমা প্রার্থী। দলের একজন সমর্থক হিসেবে গাজীপুরের উন্নয়নে কাজ করে যাওয়ার সুযোগ চেয়েছেন মেয়র। তবে তিনি পদে থাকতে পারবেন কিনা সেটি খতিয়ে দেখার কথা জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য টিএসসির ভবন ভাঙা হবে না, পরিবেশ বান্ধব ও নতুন স্থাপনায় নির্মাণ করা হবে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর আখতারুজ্জামান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ পূর্তি ও মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে সংবাদ সম্মেলনে ভিসি বলেন, শতবর্ষ পূর্তি উপলক্ষে বিশেষ অবদানের জন্য জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে শেখ মুজিবুর রহমান স্বর্ণ পদক দেয়া হবে। মাস্টার প্ল্যানের মধ্যেও যে সকল বিষয়গুলো আছে সেই বিষয়গুলো যখন বাস্তবায়ন ক্রমান্বয়ে ঘটবে তখন দেখবেন পরিবেশ, প্রকৃতি এবং অন্যান্য গবেষণাগার সহ নানাবিধ শিক্ষা উন্নয়নমূলক যে সুপারিশগুলো আছে সেগুলোর যখন বাস্তবায়ন ঘটবে তখন নিঃসন্দেহে আপনাদের কাঙ্ক্ষিত মোতাবেক আমাদের শিক্ষাবিদদের যে প্রত্যাশা সেই প্রত্যাশা মোতাবেক বিশ্ববিদ্যালয়ে পৌঁছে যাবে।
বাংলাদেশ কৃষি অর্থনীতিবিদ সমিতি মুজিব বর্ষ উপলক্ষে বাঙালির পিতার নাম শেখ মুজিবর শীর্ষক স্মারকগ্রন্থ প্রকাশ করেছে। বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল মিলনায়তনে স্মারকগ্রন্থ প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি অর্থনীতিবিদ সমিতির সভাপতি সাজ্জাদুল হাসান। অনুষ্ঠানে সমিতির সদস্যদের মাঝে স্মারকগ্রন্থ বিতরণ করা হয়। আবার নিয়ে নিচ্ছে অশোক লীলান দিফা দটস বিরতির পর্যায়ে থাকছে লেস্টার সিটিকে হারিয়ে ইপিএল এর পয়েন্ট টেবিলের শীর্ষে চেলসি। জার্মান বুন্দেসলিগায় আউগসবার্গের কাছে হারল বায়ার্ন মিউনিখ।